প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি জীবন্ত কিংবদন্তি, যার কণ্ঠের গান বেশ কয়েক যুগ ধরে আমাদের আলোড়িত করেছে, আমাদের অভিভূত করেছে, আমাদের মুগ্ধ করেছে এবং এখনও সঙ্গীত তার জীবনের ধ্যান, তার স্বপ্ন, তার আকাঙ্ক্ষা, বলতে গেলে পুরো জীবনটাই তার গানে ভরা এবং সুরে ভরা। তার নাম ফেরদৌসী রহমান, বিখ্যাত পিতার কন্যা। বিখ্যাত পিতার কন্যা হওয়া তো একটু বিপজ্জনক, অবশ্যই, কারণ তাকে ছাপিয়ে ওঠা এবং নিজের একটি পরিচয় দাঁড় করানো অনেক কঠিন ব্যাপার। সেটা আপনি করেছেন। ফেরদৌসী, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টিভিতে। অনেক ধন্যবাদ নূর ভাই, আপনি এত সুন্দর করে উপস্থাপন করলেন আমাকে যে আমি কিংবদন্তি তো দূরের কথা, মানে তার ধারে কাছে যেতে পেরেছি কিনা সন্দেহ। তবে কেউ যখন বলে যে আপনি জীবন্ত কিংবদন্তি, আমি চিন্তা করি, খুব কঠিনভাবে চিন্তা করি যেটা কেন বলা হয় আমাকে। যাক, সেটা তো মানুষ বলে এবং সেটা নিশ্চয়ই খুব সঙ্গত কারণেই বলে, এবং আমার ধারণা যে আজকে কথা বলতে বলতে সেই সত্যটাই বেরিয়ে আসবে। তো আমরা আলোচনায় যাবার আগে আপনার সম্পর্কে একটা ছোট্ট তথ্যচিত্র আমরা দেখে নিই। হ্যাঁ, ফেরদৌসী রহমান 1941 সালের 28 জুন ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পল্লীগীতির কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিন, মা লুৎফুন্নেসা। 4 ভাই বোনের মাঝে তিনি সবার ছোট। বাবার কাছেই তার গানে হাতে খড়ি। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কুরেইশি, কাদের জামেরি, গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গীতজ্ঞের কাছে সঙ্গীতে তালিম নেন তিনি। 1948 সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। তখন তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। লেখাপড়াতেও ফেরদৌসী কৃতিত্বের স্বাক্ষর রাখেন। 1956 সালে এসএসসি পরীক্ষায় তিনি প্রথম আর সম্মিলিতভাবে 7ম স্থান অধিকার করেছিলেন, আর এইচএসসি পরীক্ষায় অর্জন করেছিলেন 12তম স্থান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেন। তিনি ইউনেস্কো থেকে একটি ফেলোশিপ নিয়ে সঙ্গীতের উপর 6 মাসের জন্য পড়াশোনা করতে যান যুক্তরাজ্যের ট্রিনিটি কলেজে। 1957 সালে তিনি প্রথম গান রেকর্ড করেন HMV থেকে। 1960 সালে আসিয়া নামের চলচ্চিত্রে তার প্রথম প্লেব্যাক। 60 ও 70-এর দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন। তাঁর প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা 250-এর কাছাকাছি। 1961 সালে রাজধানীর বুকে ছবির মাধ্যমে তার প্রথম সুরকার হিসেবে আত্মপ্রকাশ। 1966 সালের 26 অক্টোবর ইঞ্জিনিয়ার রেজাউর রহমানকে বিয়ে করেন। তাঁদের 2 সন্তান, রুবাইয়াত ও রাজিন। বর্তমানে গানই তার নিত্যসঙ্গী, সাথে রয়েছে সুন্দর একটি পরিবার। আমরা তথ্যচিত্রটা দেখলাম, এটা থেকেই তো সব কথা উঠে এসছে যে আপনার সারা জীবনের অর্জন এবং কৃতিত্ব। তো আমরা সেখানে যাওয়ার আগে আমরা একটু পেছন দিকে যাই। বললাম একদম আপনার ছেলেবেলা বা আপনার জন্ম কোথায়? আমার জন্ম কুচবিহারে। কুচবিহার। হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা যখন আমি কুচবিহারে জন্মগ্রহণ করলাম, সেই সময়টা আব্বা কলকাতায় খুব ব্যস্ত শিল্পী। আমার মা তখন ইতিমধ্যে অনেক নাম হ্যাঁ, তখন আমি, মা আর 3 ভাই বোন ওখানে থাকি। আর আমার চাচা আব্দুল করিম, যার প্রচুর লেখা ভাওয়াইয়া গান আপনারা শুনেছেন, উনিও তখন আমাদের সঙ্গে ছিলেন। আর আমাদের বাড়িটার নাম ছিল হীরামন মঞ্জিল। হীরামন আমার দাদির নাম। আর তো আব্বা যখন মা যখন বাড়ি বানালেন, তখন আব্বা বলে এটা হীরামন মঞ্জিল থাক, মায়ের নামে আর কি। তো আমার দাদির নামে আসলে বাড়িটা। আর ওখান থেকে 12 মাইল দূরে হলো আমার আসল দাদা বাড়ি। দাদা ছিলেন জাফর আলী আহমেদ, উনি তখনকার দিলের উকিল ছিলেন। আর জমিদার তো বটে, তখনকার সবারই জমিদার। উনি মারা যান প্রায় 115, তার যখন 115 বছর বয়স তখন উনি মারা যান। অনেকদিন বেঁচে ছিলেন, আমরাও তাকে দেখেছি। আর মানে ভীষণ ভালো রান্না খাওয়ার তার শখ ছিল। আর আমার মায়ের রান্না তার খুব পছন্দ ছিল। তারপরে তো আমরা আস্তে আস্তে আর কুচবিহার, বলরামপুরের জীবনটা একরকমের সুন্দর, কুচবিহারের জীবনটা আরেক রকমের ছোট্ট। আমি তখন ওই মার গলায় গুনগুন করে গান শুনতাম, আব্বাকে তখন অত কাছে পেতাম না।
আর গ্রামোফোনে গান বাজতো সারাক্ষণ, একটা কলের গান ছিল আব্বার, সারাক্ষণ ওটাতে আমরা গান বাজাচ্ছি, মানে বড়রা বাজাচ্ছে আমরা শুনছি। মাঝে মধ্যে আব্বা ঈদে পুজো পার্বণে যখন কুচবিহারে আসতেন তখন একটা ঈদের হাট সত্যি, মানে ঈদ না হলেও ঈদের মতো হতো আর কি। আর ওখানে তখন আব্বা নিয়ে আমাদের নিয়ে গান বাজনা করতেন। তারপরে একসময় আব্বা যখন একটু থিতু হয়ে বসলেন কলকাতায়, তখন আমাদের নিয়ে এলেন। আমার মনে হয় 4 বছর মতো বয়স যখন, তখন আব্বা আমাদের কলকাতায় নিয়ে গেলেন। সেই 6 নম্বর বেনিয়াপুকুর লেনে আমরা ছিলাম। ওখানে আসতেন সমস্ত তখনকার নামকরা শিল্পীরা, আর আসতেন আমাদের এখন এখানকার এই যে মানে আমাদের বাংলাদেশের যারা প্রখ্যাত কণ্ঠশিল্পী, যেমন সোহরাব হোসেন, তারপরে ইউসুফ খান কুরেশি উস্তাদ আর কি, উস্তাদ কাদের জমিরি, তারপরে বেদারউদ্দিন সাহেব, ওসমান খান, এরা সবাই তখন আসতেন আমাদের বাসায়। আর সবসময় মনে হতো একটু গানের ইয়ের মধ্যে আছি আমরা, সবাই আসছেন, যে আসছেন হারমোনিয়ামে বসে যাচ্ছে গাইতে। ওই 6 নম্বর বেনিয়াপুকুর লেনে গত 3-4 বছর আগে আমি আর আমার এক বন্ধু, আমাদের চলো কলকাতা যখন এসেছি 6 নম্বর বেনিয়াপুকুর লেনটা দেখে আসি, কারণ ওখানেও এক রকমের অনেক স্মৃতি আর কি ওখানে জড়িত। ওই 6-7-5-6 বছর পর্যন্ত ওখানে তখন গেলাম, গিয়ে দেখে ওই বেনিয়াপুকুর লেন তো তখন আর সেই বেনিয়াপুকুর লেন নেই, ওখানে ছোট 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 সব, হ্যাঁ একদম পুরো বদলে গেছে। আর অনেকগুলো ছোট ছোট বাড়ি, তো একটার মধ্যে 6 নম্বর, বাকি 6A 6B 6D এরকম, বা 6-1 এরকম অনেক। তো আমরা 6 নম্বরটাতে গিয়ে টোকা দিলাম দরজায়। তো এক ভদ্রলোক বেরিয়ে এলেন, অল্প বয়সের ছেলেই বলতে হবে। তো বেরিয়ে আমরা বললাম যে এই বাড়িতে আমরা অনেক দিন আগে ছিলাম, 50 বছর আগে ছিলাম। ও আচ্ছা তাই নাকি, ধারণ করে বন্ধ করে দিল। সেটা খুব কষ্টকর ছিল আর কি। কুচবিহারেও তাই, কুচবিহারের বাড়ি আমাদের বদলে ওটা চলে গেছে, কিন্তু আমরা এখনও গেলেও যারা আছেন আর কি তারা খুব আমাদের সমাদর করেন। বলরামপুরেও তাই, বলরামপুরের বাড়ি জমি বিক্রি হয়ে গেছে, তারা গেলেও বলে এটা এখনও আপনাদের বাড়ি, কারণ আমার দাদা দাদির কবর এখন ওখানে আছে। তা আমরা গেলে তো অবশ্যই একটু ইয়ে হয়, বসা টসা হয়, থাকা হয়। আর একবার কুচবিহারে আব্বার নামে একটা রাস্তা সড়ক ইয়ে করলো ওরা, যেটা যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, সেটা আব্বাসউদ্দিন সরণি বলে ওই বড় রাস্তাটা খোলা হলো। তো মিউনিসিপ্যালিটি থেকে আমাদের 3 ভাই বোনকে দাওয়াত দিয়েছিলেন, তখন কামাল ভাইও গেলেন, আব্বাসী ব্যবসা যেতে পারেন, পুরা পরিবারই বলতে গেলে মা ছাড়া। তো সেটাও একটা খুব মজার ঘটনা। তো এরপরে আমরা কলকাতায় থাকলাম কিছুদিন, তখন গান শিখছিলাম, খুব একটা যে গাইছিলাম, তখন 5-6 বছর বয়স। জি, তখন এই এনআরআই এই আব্দুল হালিম চৌধুরী, তারপরে ইউসুফ খান কুরেশি। আব্বা তো অবশ্যই, মানে আব্বা মানে আছেনই, আব্বা তো সারাক্ষণ। তবে আব্বার বাইরে যারা আর কি তারা হলেন এনারা আর কি। আব্বা বলতো শেখাও তোমরা ওকে গলা সাদা সবসময়। আব্বা তো সময় পেতেন না, ব্যস্ত ছিলেন। আর তারপরে আমরা 1947 সালে ঢাকায় চলে এলাম। 47 এসে এখানে জীবনটা প্রথম থেকে একটু। এখানে কি আপনি এসে ওই বাড়িটাতে উঠেছিলেন, ওই যে পুরনো পল্টনের বাড়িতে? না, আমরা তখন ছিলাম নারিন্দাতে, 77 নম্বর ঋষিকেশ দাস রোড সেই সময়। ওখানে নারিন্দায় বেশ কয়েক বছর আমরা থাকলাম, কিন্তু ওই কলকাতা বা কুচবিহার বা বলরামপুরের জীবন ছেড়ে ওই সময়টা মানে ঢাকাকে কিছুতেই ইয়ে করতে পারছিলাম না আর কি, নিজের করে নিতে পারছিলাম না, কারণ জীবনটা খুবই অন্যরকম ছিল। রিক্সায় উঠলে আমাদের চারিধারে কাপড় জড়িয়ে রিক্সায় উঠতে হতো, আমাকে ঘোড়া গাড়িতে চললেও জানালা শার্সি বন্ধ করে দিতে হতো। তো সেগুলো আমার কাছে বেশ মানে ওই ছোট্ট আমার মনে বেশ ধাক্কা লেগেছিল যে এটা কেন হবে। যখন আমরা ওখান থেকে পাতলাখার গলিতে গেলাম, তখন আবার ওইখানে একটু সন্ধ্যাবেলা দেখতাম গান টান হচ্ছে সব বাড়ি থেকে। সম্ভবত শেখ লুৎফর রহমান সাহেবও থাকতেন। হ্যাঁ, একদম আমাদের ঠিক পেছনের গলিটাতে লুৎফর চাচা আর মহিদুল্লাহ সাহেব, ওরা দুজন থাকতেন, মানে পুরো ফ্যামিলি থাকতেন। তো ওখানেও প্রচুর গান টান হতো, অনেক সারা সন্ধ্যায় প্রায় জলসা লেগে থাকতো, সব শিল্পীরা আসতেন। ওখানে আব্বা প্রথম আব্দুল আলিম সাহেবকে নিয়ে এলেন, এবং আলিম চাচাকে ওই আমার ওস্তাদ ইয়ে কী বলে মোহাম্মদ হোসেন খসরু, ওনার কাছে শেখার জন্য বলে তুমি উচ্চাঙ্গ সঙ্গীত শেখো। আমি উচ্চাঙ্গ সঙ্গীত তো একটা পর্যায়ে পর্যন্ত শিখেছি, কিন্তু আমার আরও ইচ্ছে ছিল শেখার। এবং আমি একটা স্কলারশিপও পেয়েছিলাম, ইউনেস্কো ফেলোশিপ পেয়েছিলাম, যেটাতে তখন ওরা বলে তুমি যাও, কোথায় শিখতে যাও। তখন সব ঠিক, কোথায় থাকবো, কোন ওমেন্স হোস্টেলে গিয়ে থাকবো, মানে জাস্ট প্লেনের টিকিট চলে এসেছি এয়ার ইন্ডিয়ার। তারপরে হঠাৎ একটা চিঠি আসলো ইসলামাবাদ থেকে, তখন করাচি ক্যাপিটাল ছিল আমার মনে নেই, যে ইউ ক্যান গো টু এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া, যেখানে খুশি যাও, ভারতে যেতে পারবে না।
তার খুবই ধারণা, দুঃখজনক। হ্যাঁ, সে সরকারের ভয় ছিল যে আমি হারিয়ে যাব আর কি। তো তখন ওই ফেলোশিপটা তখন আমি ঘুরিয়ে লন্ডন গেলাম, লন্ডন ট্রিনিটি কলেজ অফ মিউজিকে 6 মাস শিখলাম, স্টাফ নোটেশন শিখলাম। তখন আবার গভর্নমেন্ট আমাকে ডেকে পাঠালো, তুমি ইমিডিয়েটলি চলে আসো, কারণ তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নে আমাদের ডেলিগেশন যাচ্ছে, তোমাকে যেতেই হবে। মানে আমি হয়তো আরও নিজের খরচে থাকতাম, আরও 2-1 সেমিস্টার করে আসতাম। আমার যে ইচ্ছেটা ছিল আরও শেখার, হয়তো বা আমি যদি আরও শিখতাম তাহলে হয়তো এমন হতে পারে যে আমি উচ্চাঙ্গ সঙ্গীতে গাইতাম, কথার কথা বলছি যে, কারণ একটা হয় না যে ওই লাইনে চলে হয়তো অন্য গানও গাইতে পারতাম, কিন্তু হয়তো ওই দিকেই মনটা চলে যেত। তখন ওটা হলো না। আমার মানে শিক্ষা জীবনের কথাই বলছিলাম আর কি, যে গান শিখেছি, আমার সৌভাগ্য হয়েছে বহু গুণী ওস্তাদদের কাছে শেখার। তার মধ্যে ছিলেন ওস্তাদ আব্দুল গফুর খান, ওস্তাদ মাস্তান গামা, তারপরে আগেই বলেছি ওস্তাদ ইউসুফ খান কুরাইশি, এবং ওনার আব্বার কাছেও শিখেছি। ওস্তাদ খসরুর কথা বলেছে, ওনার কাছে আমার মনে হয় যে আমি আনন্দ পেয়েছি ওনার কাছে সবচেয়ে বেশি শিখে, কারণ ওনার শেখাবার পদ্ধতিটা খুব ভালো ছিল। তো ওনার কাছে প্রায় 3-4 বছর শেখার পর উনি অসুস্থ হয়ে পড়লেন, তখন ওনার কাছে শেখাটা শেষ হলো, মানে আমার দিক থেকে শেষ হলো আর কি। তারপরে শুক্লাম ওস্তাদ মনির হোসেন খান সাহেবের কাছে। এরপরে বেশ কিছুদিন শিখছিলাম না আর কি, আব্বা অসুস্থ হয়ে পড়লেন, ততদিনে আমরা পাতলাখারগুলি থেকে পুরানা পল্টন চলে এসেছি। হ্যাঁ, তারপরে কিন্তু আব্বার কাছে যথারীতি যে কোনো ধরনের গান যখন খুশি, ভয়েস অফ আমেরিকার জন্য, তখন তো এখানে ভয়েস অফ আমেরিকার জন্য গান আমাদের রেকর্ডিং করতে হতো। এবং আমি যখন ম্যাট্রিক পাস করার পরে রেডিওতে প্রথম ভাওয়াইয়া গান, মানে আমার প্রথম অনুষ্ঠান হলো, তখন আব্বা তো আমার প্রত্যেকটা অনুষ্ঠান খুব মন দিয়ে শুনতেন। তো অনুষ্ঠান শেষে আমি যখন বাড়ি এসেছি, আব্বা ছিলেন মধ্যে অনুষ্ঠানে, আব্বা বলছে, মাগো তুমি ভাওয়াইয়া কী করে গাইলে? তোমাকে তো আমি কখনো ওরকম করে নিয়ে বসিনি যে আসো ভাওয়াইয়া শেখাই। তো ওটা অটোমেটিক্যালি হয়ে গেছে আর কি। প্রথম গানটি গেছে অমর চান্দরে মোর সোনা, অমুক ছাড়িয়া না জান একেলা দূরদেশে। তা আব্বা খুব খুশি হলেন ওই গান। বেশি বেশি করে আব্বা ওই গাওয়াতেন বসে বসে, যে উচ্চাঙ্গ সঙ্গীতে প্র্যাকটিস করো। আমি তো উত্তরবঙ্গের মানুষ, তো আমি তো উত্তরবঙ্গের মানুষ, মানে আমিও বাহির দেশের লোক। আপনি আমার নানার বাড়ির মানুষ। নানার বাড়ির মানুষ। আমরা যে ভাষায় কথা বলি, আপনি কি দৈনন্দিন জীবনে ওই ভাষায় কথা বলতেন বাড়িতে? একদম, বাড়িতে আমি, মা, আমার ভাইরা, আব্বার সঙ্গে না, আব্বার সঙ্গে তুমি সব ভালো, কিন্তু মার সঙ্গে তুই। আচ্ছা, হ্যাঁ, আমরা যেভাবে বলি। তারপরে মার সাথে পুরা তুই ভাই বোনরা এখনো আমরা এক জায়গায় হলে তুই মুই শুরু হয়ে যায়। তো আমার চাচা মেয়েও তখন লিখতেন, চাচা মেয়ে সবচেয়ে ছোট আব্দুল করিম চাচা, হ্যাঁ, উনি যখন মানে গিয়েছি, চাচা মেয়ে এই গান আমার দরকার, সঙ্গে সঙ্গে উনি লিখে সুর করে শিখিয়ে দিয়েছে যে মাগো যা রেকর্ডিং কর বা রেডিওতে গা। তখন তো টেলিভিশন আসেনি, তার আগে তো আব্বা গত হলে চাচা মিয়া চলে গেলেন 1971 সালে। তো এই আর কি ভাওয়াইয়া গান। আর নজরুল সঙ্গীত যেটা বললাম, যে আব্বা যতটা পেরেছেন উনি অপ্রচলিত নজরুল সঙ্গীত কিছু আমাকে শিখিয়েছেন। এরপরে আমি আব্দুল হাদ সাহেবকে ধরলাম, যে চাচা আপনি আমাকে কিছু নজরুল সঙ্গীত, আধুনিক তো দিয়েছিল, ততদিন আধুনিক গাওয়া শুরু করে দিয়েছি রেডিওতে, এবং ওনার গানেই সুর করার প্রথম আমি রেডিওতে গান করি, যেটা তখন খুবই জনপ্রিয় হয়েছে, কেন যে আমার কৃষ্ণচূড়ার বনে, আবু হেনা মুস্তাফা কামালের লেখা আর আব্দুল হাদ চাচার সুর। তো তখন উনি বললেন যে ফিরদৌসী, আমি তো অত নজরুল সঙ্গীত গাই না, আচ্ছা দাঁড়াও আমি দেখি কী করি। তো উনি অনেকগুলো রেকর্ড, সেই পুরনো আঙ্গুরবালা, ইন্দুবালা, এদের গাওয়া কিছু নজরুল সঙ্গীত এনে দিলেন। ওগুলো আমি খুব মন দিয়ে তুলে রেডিওতে গাইতাম আর কি। তো উনিও আমাকে খুব সাহায্য করেছিলেন। আর সমর দাস ছিলেন, সমর চাচা, উনিও আধুনিক গান করলেন, বেশ একটু অন্য ধরনের আধুনিক গানগুলো ছিল যেগুলো গাইলাম রেডিওতে। আব্বা সবসময় গাইডেন্সটা আব্বার ছিল সবসময়, মানে আগাগোড়া গাইডেন্স, হ্যাঁ একদম। আর আব্বা যখন বিছানায় শোয়া 4 বছর, তখনও আব্বা ওই রেডিও প্রোগ্রামগুলো মন দিয়ে শুনতেন। আর আসার সময় আমার মানে এসে সবচেয়ে প্রথম আব্বার কাছে আব্বার ক্রিটিসিজমটা শোনা আমার সবচেয়ে দরকার ছিল। এসে আব্বা কোন জায়গাটা ইরাম হলে আব্বা বলতে, হ্যাঁ এটা টান একটু কম করলে পারতে, আর একটু বিস্তার করলে পারতে, এগুলো সব মানে ইয়ে করে বলতো। গানের পাশাপাশি আপনার লেখাপড়ার কি অবস্থা ছিল? পড়াশোনা এইখানে কলকাতা কুচবিহারে খুবই কম হয়েছে, মানে কম বলবো না, তো ছোট ছিলাম সেইটাই বলতে যাচ্ছি। এখানে এসে তো মানে ক্লাস 3-তে ভর্তি হলাম কনভেন্ট স্কুলে। সেটা আব্বার তখন কনভেন্ট স্কুলে মানে ইংলিশ মিডিয়াম স্কুল,
এবং আমাদের জন্য এক্সপেন্সিভ স্কুল একটা, কিন্তু আব্বার ওই জিদ যে না ভালো স্কুলে যাবে ছেলেমেয়েরা। আব্বাসি ভাই গেলেন ইয়েতে সেন্ট গ্রিগরিজে, আর আমাকে ভর্তি করিয়ে দিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স কনভেন্টে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে ওই সময়ে আপনার আব্বা ভেবেছেন যে একটা ভালো স্কুলে এবং ইংলিশ মিডিয়ামে পড়ানো এবং সে মিলে, তারপরে তো পরবর্তী সময় এসে বুঝি আপনি বাংলা মিডিয়ামে আবার ভর্তি না, হলেন। একদমই শেষ পর্যায়ে কেন বলবো, তখন ওই কনভেন্ট স্কুলে ওরা কি বলে করলো, ম্যাট্রিক পরীক্ষাটা ওরা বন্ধ করে দিল আর কি। দিয়ে ওরা কি যাই হোক, ওখানে ওরা বললো যে তুমি যদি এই পরীক্ষা দাও তাহলে তোমার আরো তোমার 14 বছর বয়স, তোমাকে আরো 18 বছর সিনিয়র কেমব্রিজ দেওয়া। তো জুনিয়র কেমব্রিজ তো আমার দেওয়াইনি, তখন সিনিয়র কেমব্রিজ দিতে হতো। বলতে ওরা 17-18 বছর পর্যন্ত না হলে ওরা সিনিয়র কেমব্রিজ দিতে দিচ্ছে না। তখন আব্বা বললো না, তাহলে আর তোমার তো ওইদিকে গিয়ে পড়াশোনার বয়স বেশি হয়ে যাবে, তুমি আর 5 মাস আছে, তুমি বাংলা বাজার স্কুলে যাও, ওখানে বাংলা তুমি ম্যাট্রিকটা দাও। সেই চিন্তা করেন 5 মাসের মধ্যে আমাকে ম্যাট্রিক পরীক্ষা দিতে হবে। তো ওই তখন ছিলেন কিটি আপা, যে ভালো না ভুলে যাচ্ছি, উনি তখন বাংলা বাজার স্কুলে হেডমিস্ট্রেস। উনি একদম মানে সাংঘাতিকভাবে আমাদের কয়েকটা মেয়ে 3-4 জন ওরকম আমরা ছিলাম, উনি প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশে যাতে আমরা ঠিকমতো দিতে পারি দিলাম, ম্যাট্রিক পরীক্ষা দিলাম। দেওয়ার পরে তো স্ট্যান্ড করলাম, সেটা এক অবাক কাণ্ড, সেটা অবাক কাণ্ড। তাই ওটা সব আব্বার মানে আব্বার আপনি আগাগোড়াই ভালো ছিলেন, এটা আমরা বিভিন্ন সময় পেয়েছি তথ্য। তো এই ছিল আমার পড়াশোনা। তারপরে ওখান থেকে ভর্তি হলাম ইডেন গার্লস কলেজে, ওখান থেকে ইন্টারমিডিয়েটে আমি আর ভালো করলাম না, 12th হলাম। সেটা আব্বার খুব মন খারাপের কারণ ছিল। তারপরে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বছর খানিক পরে আব্বা মারা গেলেন আর কি। তারপরে আমার পড়াশোনা একটু হলো, কারণ ওই সময়টা আবার গান নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লাম। তখন ছায়াছবি চলে এলো বাংলাদেশে। আপনি কি ইউনিভার্সিটিতে পড়াকালীনই আপনি প্লেব্যাক শুরু করেছেন? হ্যাঁ, কারণ আব্বা থাকতে, আব্বার 59-এ আব্বা মারা গেলেন। তো প্রথম ছবিটা কি যেন হলে এদেশ তোমার আমার বোধ হয়, তখন ওইটাতে ওই খান আতাউর রহমান সাহেব উনি এসে আব্বাকে বললেন যে আব্বাস ভাই এরকম আমরা একটা ছবি করছি, ফিরদৌসীকে গাইতে বলছে। তো আব্বা বলছে হ্যাঁ করুক, গান করুক। তারপরে ওইটাই আমার প্রথম শুরু হলো। তার আগে আসিয়া ছবিতে গিয়েছিলাম, সেটা ভুল বলেছি, তার আগে আসিয়া ছবিতে গিয়েছি। আর এরপরে এটা, তারপরে তো প্লেব্যাক যা হয় আর কি। আর তখন তো রাতে গান রেকর্ডিং হতো, দিনে হতো না, কারণ সারাদিন যন্ত্রীরা ব্যস্ত থাকতো রেডিওতে। সন্ধ্যার পর ওরা ফ্রি হতো, রাত 10টা থেকে রেকর্ডিং শুরু হতো, আর 10টা থেকে ভোর 6টা পর্যন্ত রেকর্ডিং। সে যে কী কষ্ট বলা যায় না। তারপর ওই রেকর্ডিং করে এসে হয়তো খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার ইউনিভার্সিটি যেতাম ক্লাস করতে। তারপরে মাস্টার্স দিব না, মা সেই লেগে থাকলো আমার পেছনে, না মা গো দে, তোর আব্বার এত ইচ্ছে ছিল তুই মাস্টার্স করবি, কর, তারপরে তোর মন খারাপ হবে। আমি মা পরে দিয়ে, বলছে না তুই এখনই দিবি সঙ্গে সঙ্গে। তো মাস্টার্সটা দিয়ে গেলাম, যাই পাশ করলাম আর কি এই পর্যন্ত। এই পড়াশোনার ইউনিভার্সিটি লাইফে মানে বিশ্ববিদ্যালয় জীবনে আপনি তখন তো মানে গান করে বিখ্যাত হয়েছেন, মোটো সবাই আপনার নাম জানে, একটু লোকে চিনতো আর কি। আপনি দেখতে সবসময় খুব সুন্দরী ছিলেন এই বাবা, এবং এখনো সুন্দর, এবং আপনি ছাত্রীও খুব ভালো ছিলেন। সব মিলে একজন আকর্ষণীয় মানুষ একজন। জানি আপনাকে কি ছেলেরা বিরক্ত করতো না? ছেলেরা বিরক্ত করতো না বললে ভুল বলা হবে, করতো। কিভাবে করতো আমি বলি। ধরেন আমি আগের রাতে একটা প্রোগ্রাম করলাম রেডিওতে, তখন তো রেডিওই ছিল, হয়তো গান করে এলাম, পরের দিন ক্লাসে গিয়ে দেখবো বিরাট করে ব্ল্যাকবোর্ডে সেই গানটার প্রথম লাইন লেখা হয়ে আছে উপরে। ওইভাবে কেউ কখনো জ্বালাতন করেনি। তবে আমি জানতাম হ্যাঁ মুগ্ধ চোখ অনেকগুলো ছিল, সেটা বুঝতে না পারার কোনো কারণ ছিল না। সেটা শুধু টেলিভিশন মানে ইউনিভার্সিটি না, সে রেডিও অফিসও ছিল, মানে ফাংশন করতে গেলেও বুঝতে পারতাম। কিন্তু ওই বুঝতে পেরেও যে না পারাটা, এটাই ছিল আমার মানে অস্ত্র আর কি, যেটা বলতে পারেন। তো এই আর কি। বিয়েটা কি তাহলে অ্যারেঞ্জ? বিয়েটা অ্যারেঞ্জ ছিল পুরোপুরি। আমরা আলাপ করছিলাম যে আপনার বিশ্ববিদ্যালয় জীবনে আপনাকে অনেকেই হয়তো পছন্দ করতো, বা আপনিও হয়তো 2-1জনকে মনে মনে হয়তো ভালোই লাগতো, কিন্তু সেইভাবে কিছু ঘটেনি। পরে আপনার বিয়ে হয়েছে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে। আপনাকে যত মানুষ যেভাবে চেনে, উনি ঠিক ততটাই মনে হয় আড়ালে থাকতে ভালোবাসেন।
এখন তো তাই, কিন্তু ও সত্যি কথা বলে আমাকে জানতোই না বিয়ের আগে। আচ্ছা। আমার যে একটা জগৎ আছে আলাদা, একটা সঙ্গীত জগৎ, বা আমার আমাদের পরিবেশটা অন্যরকম। কারণ ও আসলে ইন্টারমিডিয়েট করে চলে গেছিল লন্ডনে পড়াশোনা করতে। তো ওখান থেকে স্বাভাবিকভাবে আমাদের এখানে কি হচ্ছে না তো জানার কথা না, তখন তো আরো জানা সম্ভব ছিল আরও না। ছিল না। আমি 63 সালে যখন গেলাম পড়াশোনা করতে ওখানে, তখন নাকি ও একবার আমার গান শুনেছিল কোনো অনুষ্ঠানে। তো তখন আমি গিয়েছিলাম আমি সাগরের নীল, তখন নাকি সবার গান টান হচ্ছে অত শুনছেন না মন দিয়ে। তো যখন আমি সাগরের নীল শুরু করেছি তখন নাকি বলছে হ্যাঁ এই মেয়েটা তো ভালোই গায়, এরকম আর কি একটা মন্তব্য করেছে তার বন্ধুর কাছে। পরে বললো যে হ্যাঁ তোমার গান শুনলাম ওই ইয়েতে অনুষ্ঠানে, তখন ভালোই লেগেছিলো আমি সাগরের নীল গানটা। মানে ভাবছি বাংলাদেশ, মানে তখন তো বাংলাদেশও না, 63 সনে তো তখন আমরা, ইস্ট পাকিস্তান। হ্যাঁ। তো আমার শাশুড়ি, মানে তখনও শাশুড়ি হননি, ওনারা পুরানা পল্টনে থাকতেন। তো উনি আচ্ছা। প্রায় আমাদের বাসায় আসতেন, এসে দেখতেন আমি হয়তো ভোরবেলা সকালবেলা রেকর্ডিং থেকে এসে ঘুমিয়ে আছি, বা দুপুরে এসে দেখতেন আমি শাড়ির ফলস লাগাচ্ছি। মানে অনেক রকমভাবে আমাকে দেখেছেন, দেখে ওনার খুবই ভালো লাগতো যে মেয়েটা গানও করছে, পড়াশোনা করছে, আবার এত কিছু ঘরের কাজও করে। কারণ আমি কিন্তু ঘরের কাজ করতে ভালোই বাসি আর কি। তো তখন ওনার বোধহয় কিছুদিন পরে ওনার ছেলে এলেন বিদেশ থেকে, তখন উনি আমাকে কয়েকদিন বলেছে মা আমার ছেলের জন্য একটা বউ দেখে দাও তো। তা আমি যে আচ্ছা ঠিক আছে খালাম্মা দেখবো বলে দু একটা কথা বলেও ছবি টবি এনে দেখিয়েছে এরকম আর কি। তো ওনার মনে মনে কিন্তু শখ ছিল যে আমার সঙ্গে বিয়ে দেবেন, কিন্তু আমাকেই বলছে মা তুমি দেখো তো তোমার কোনো চেনাশোনা বন্ধুরা তো আছে নাকি যার সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া যায়। তাই আমি বলছি আচ্ছা দেখবো। তো এই করতে করতে একসময় আমার রংপুরের মাওয়াইমা ছিলেন আব্বার ছোটোবেলাকার বন্ধু, তার আর বান্ধবী আর কি, একবার এসছেন। তো আমার শাশুড়ির সাথে আলাপ টালাপ হয়েছে, তো ওনার খুব পছন্দ, যে ভালোই তো মা কর বিয়ে করে আমাকে বলছে। তারপরে দেখি ওরা খুব সিরিয়াস, বাট না এটা দেওয়া যায়। মাইমা বলছে হ্যাঁ এটা দেওয়া যায়। তারপর ভাইরাও দেখলেন দেখেই বললেন যে না দেওয়া যায়, ঠিক আছে। এই তো বিয়ে হয়ে গেল 66 সনের 26শে অক্টোবর। তো বিয়ে হলো। তারপরে আমাদের 1 বছর আমি থাকলাম লন্ডনে, আমার সমস্ত কেরিয়ার ফেলে টেলে। তারপরে এলাম, ফিরে এসে আবার সেই গানের জগতে আবার ফিরে গেলাম। আর তারপরে বছর 2 পরে আমার প্রথম সন্তানটি হলো রুবাইয়াত। তারপরে 6 বছর পরে রাজিন। এই দুটো আমার ছেলে। আপনার যেটা অনেকেই জানতে চান আমার কাছে যে রেজাউর রহমান সাহেব আসলে কি করতেন বা এখন কি করেন? ও আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো ফিরে এসে কিছুদিন চাকরি করার পরে এখানে একটা ইয়ে করলো, 71 সনের পরপরই ও ইয়ে করলো, একটা ইন্ডাস্ট্রি মতো করলো, ফিল্টার তৈরি করে, অটোমোবিল ফিল্টার্স। সেইটার একটা ওর ফ্যাক্টরি এতদিন পর্যন্ত ছিল, অল্প কদিন আগে ওটাকে বিদায় করেছে। তো ওটাই ছিল ওর ইয়ে আর কি, মেইন ছোটোখাটো ইন্ডাস্ট্রি ছিল একটা বলা চলে। মানে আপনার সাংসারিক জীবন কিছুটা শুনলাম, আমরা আবার গানের জগৎটাতেই ফিরে যাব, কারণ আপনার তো সমস্ত কিছু ওই জগৎকে ঘিরেই। তো তার আগে আমরা আরেকটা তথ্যচিত্র দেখে নিই হ্যাঁ নিশ্চয়ই আপনার সম্পর্কে। সঙ্গীতের প্রতি দায়বদ্ধতা ও পরবর্তী প্রজন্মের মধ্যে শুদ্ধ সঙ্গীতের চর্চা অব্যাহত রাখার জন্য ফেরদৌসী রহমান প্রতিষ্ঠা করেছেন আব্বাস উদ্দিন সঙ্গীত একাডেমি। সেখানে প্রচুর ছাত্রছাত্রীকে গান শিখিয়ে চলেছেন তিনি। সঙ্গীতে অবদান রাখার জন্য বিভিন্ন সময়ে তিনি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে আছে লাহোর চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার, টেলিভিশন পুরস্কার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, নাসিরুদ্দিন গোল্ড মেডেল, মাহবুবুল্লাহ গোল্ড মেডেল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুরস্কার। এছাড়া 1977 সালে তিনি 21শে পদক লাভ করেন। জীবনের অনেকটা সময় পেরিয়ে এখনও নিরলসভাবে সঙ্গীতের সাধনা করে চলেছেন ফেরদৌসী রহমান। তোমরা বলো সন্ধে হতে যদি ভবকারে মশা, তবে কি আর আপনার সঙ্গীত জীবনের কথাই মূলত এখানে উঠে এসছে। আসলে বাচ্চাগুলোর গান শিখে আমি খুবই আনন্দ পাই। তারপরে তখন যদি পেছনের দিকে তাকাই তাহলে আপনাকে ছায়াছবির কথা বললাম, যে ছায়াছবিতে গাওয়া শুরু করলাম। তো এক পর্যায়ে কোন গানটা ছিল? প্রথম ছায়াছবিতে আসিয়া ধসিবের সঙ্গে ডুয়েট গান, আর ওমর কালারে কালা।
আর এরপরে এদেশ তোমার আমার করলাম, তারপরে রাজধানীর বুকে করলাম ওই এহতেশাম, ওনার ছবিতে। তো রাজধানীর বুকে তখন তো আমি একবার মাত্র মানে গান করা শুরু করেছি ছায়াছবিতে, তখন এসে আবার উনি আমাকে ধরলেন, উনি আমাকে চাচা চাচা বলতেন, আমি ওনাকে চাচা, উনি আমাকে চাচা ডাকতেন। চাচা একটা কথা, হ্যাঁ বলুন। বলছে কি এই ছবিটা তুমি সঙ্গীত পরিচালনা করবে। আমি যে আপনার মাথা খারাপ, আমি এখনো সঙ্গীত বলে জানি না, আর আপনি আমাকে সঙ্গীত পরিচালনা করতে বলছেন, চাচা তুমি করে দেখো পারবে। তা আমি তো কিছুতেই রাজি হব না, তবে আচ্ছা করো। তা ঠিক রবিন আর আমি বসলাম আমাদের ড্রয়িং রুমেই, এই করতে করতে হলো, কিন্তু কয়েকটা গান তৈরি হয়ে গেল। রেকর্ডিং আজিজুর রহমান সাহেব ছিলেন তখন, উনি গান লিখে দিলেন। হলো এই সুন্দর পৃথিবীতে আমি চেয়েছিল কিছু নিতে, এটা একটা হলো। তারপরে এই রাত বলে ওগো তুমি আমার, এই রাজধানীর বুকে গানগুলো তখন প্রচণ্ড জনপ্রিয় হলো। তারপরে আর আমি কিছুদিন করিনি ছবি। উনি চান্দা ছবিটা, তারপর উর্দু ছবি তৈরি হওয়া শুরু হলো। তখন উনি বললেন যে যা তুমি চান্দা ছবি তুমি রবিনের সঙ্গে করো। তা আমি না, আমার এখন অনার্স পরীক্ষা, আমি গাইতে পারি কিনা সেটাই সন্দেহ, কারণ আমার সামনে অনার্স পরীক্ষা। যে গানগুলো করে দিলাম, আর রবিনী মিউজিক করলো। তারও পরে আপনার মেঘের অনেক রং নামের, এটা স্বাধীনতার পরে, এটাতে আমাকে সঙ্গীত পরিচালনা করতে বললেন শিবলি সাদিক সাহেব। তো আমি বললাম আচ্ছা আমি চেষ্টা করে দেখি। তখন একটু শখ হতো আর কি, যে আচ্ছা করে দেখি, হাতটা তো পাকাই দেখি আস্তে আস্তে। তো এটাতে কোনো গান কিন্তু তেমন ছিল না, মেইনলি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল। তো আমি কেন যেন সাহস করে নিলাম কাজটা, নিয়ে করলাম। দেখলাম যে ওই চিটাগংয়ের উপরে কিছু কিছু পাহাড়ি গান ছিল দু একটা, আর মিউজিকটাই প্রধান ছিল। তো তারপর ওটা করার পরে আমি এনজয় করলাম কাজটা করে। তো এইটা করে তারপর যখন সবচেয়ে অবাক হলাম যখন দেখলাম যে আমি বেস্ট মিউজিক ডিরেক্টর, আমি তো আকাশ থেকে পড়লাম, মানে এটা কী করে সম্ভব। তখন এই কথাটি ওনারা বললেন যে যখন একসঙ্গে ফিরতেছে, যখন আমরা 20টা ছবি একসঙ্গে দেখলাম ওই ছবিটার মিউজিক একদম আলাদা, গান নেই কিছু, ছোটোখাটো টুকটাক একটু আছে, কিন্তু পুরো ট্রিটমেন্টটাই পুরো আলাদা। তো ওটা ওদের কাছে ভালো লেগেছে, যাকে আমি বুঝলাম যে যারা করেছে একটু ভেবে চিন্তে করেছে আর কি, একদম জাস্ট ফেরদৌসী আদরের ছোট দিয়ে দেয়নি আর কি। তো এই হলো আমার সঙ্গীত। আমরা যে শব্দটা ব্যবহার করি যে সুপারহিট, বলি না আমরা, প্রথম সুপারহিট জানি না সুপারহিট আদৌ কোনো গান হয়েছে নাকি। একটা তো লোকের মুখে মুখে ফিরতো সে সময়, যে কথা বলো না বলো গো বন্ধু, কি যেন ছায়া হয়ে তোমার পাশে রইবে, ধরনের একটা গান। আর উর্দু অনেকগুলো অবশ্যই হিট হয়েছিল। বেশি হিট কেন বলবো, যেহেতু পুরো পাকিস্তানি গানটা গাওয়া হতো। তো যখনই ওখানে যেতাম, ওখানে আমি গেলে শবনম আর আমাকে একটা করেছিল আর কি, হয় না জুটির মতো আর কি, ওনার কণ্ঠে, হ্যাঁ সেইটা, হ্যাঁ। এবং প্রথম থেকে কবরী আর আমাকে করতে হয়, ওর গান কবরীর ম্যাক্সিমাম গান আমি প্রথম থেকে আমি গাইতাম আর কি। তখন সুভাষ দত্তবাবু ছিল, সুতরাং ছবি দিয়ে শুরু হলো তো কবরী। উর্দু গান কোনটা হিট হয়েছিল বেশি? উর্দু ওই আখিয়া তোরি রাহ নেহারি ও পরদেশি আজা, এই গানটা। আপনার গানের রেকর্ড কবে বেরোলো? এটা ওই আপনার কবে 1957 সালে। তো তখন আব্বা ছিলেন অবশ্য। তো তখন গেলাম, তখন ওই যখন যাই তখন কানাইলাল শীল কাকু বলতাম। তো আব্বা আবার ওনাকে বলে দিলেন যে তুমি গিয়ে দেখো মিন্নামারা তুলু বাবার দুটো করে গান করতে পারো নাকি। ইতো আসলে ওই HMVকেও আব্বা বলে দিলেন যে আমার ছেলে আর মেয়ে যাচ্ছে, ওদের যদি পারো দুটো করে গান করে দিও। তো ওরা তো খুশি হয়ে করে দিলেন। ওরা ডেলিগেশন চলে এলো, আমরা 2টা দিন এক্সট্রা থাকলাম, থেকে গানের কাকুর কাছে ওইখানেই গান তুলে, কারণ আমি শিওর ছিলাম যে গান হবে কি হবে না। এখানে কি তখন রেকর্ডিং স্টুডিও ছিল না? তখন শুরু হয়নি রেকর্ডিং। তো উনি ওখানে দুটো গান শিখিয়ে দিলেন আমাকে, দুটো আব্বাসী ভাইকে, আমরা করে চলে এলাম। তো ওই আমার প্রথম রেকর্ড আর কি, আমায় ঘর ছাড়া করিলে, আমায় গৃহ ছাড়া করিলে নিঠুর কালিয়ারি, কানে কাকুর সুর, ওনারই লেখা। তবে আধুনিক আর ফোক এর বাইরে আর কি কি গান করতেন? আধুনিক আর ফোক আবার নজরুল করেছি। ফোকের মধ্যে তো আপনি ভাওয়াই করতেন নাকি? না, ভাওয়াইয়া ভাটিয়ালি করেছি, বিচ্ছেদ দিয়ে অনেক ওগুলো করেছি। আপনি তো গান করেছেন সারা জীবন ধরে, এখনো করছেন, কিন্তু আপনার একটা বড় ভূমিকা আছে, সেটা হলো গান শেখানোর বেলায়। যেমন বাংলাদেশ টেলিভিশনে আপনি যে গান শেখাতেন, সেই অনুষ্ঠানটি এখন পর্যন্ত, না আমরা তো বটেই, আমাদের পরের জেনারেশনও যারা দেখেছে তারা কেউ কিন্তু ওই অনুষ্ঠানটার কথা ভুলতে পারে না। মানে আপনার মধ্যে এমন কি যেন একটা ছিল
যে আপনি যখন শেখাতেন তখন আমি যে গান শিখতাম তা কিন্তু নয়, কিন্তু খুব মুগ্ধ হয়ে দেখতাম এবং শুনতাম। আচ্ছা। তো মানে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি তো জানেনই যে মানে প্রথম শুরু হলো টেলিভিশন 64 সনের ডিসেম্বরে। তখন যেদিন প্রোগ্রাম করলাম, প্রথম শিল্পী ছিলাম আমি, আমার সৌভাগ্য। ঠিক তার 3 দিন পরে এসো গান শিখে শুরু হলো। তখন কিন্তু সঙ্গীত শিক্ষার আসর ছিল। মোস্তফা মনোয়ার সাহেব, মন্টু ভাই যাকে বলি, তিনি আর কলিম শরাফি চাচা, এই দুজনে আমাকে ধরে বসলেন যে ফেরদৌসী তোমাকে গান শেখাতে হবে। মানে আমাকে সবই প্রায় জোর করে করানো হচ্ছে, মিউজিক ডিরেকশন সেটাও জোর করে, সঙ্গীত শিক্ষার আসো। তাই মন্টু ভাইকে বলি, মন্টু ভাই আমি নিজেই এখনো শিক্ষার্থী না, আমি গান শেখাবো এটা তো কোনো প্রশ্নই ওঠে না। কলিম চাচা বলতে তুমি শেখাও, তুমি না দেখো তুমি কি অবস্থা হয়, তুমি শেখাও। তা আচ্ছা দেখি কি পারি নাকি, এই বলে শুরু করলাম। তখন একটু অপেক্ষাকৃত বড় ছেলে মেয়েরা আসতো, তখন মানে এখন যেমন একটা গুদু গুদু খালামণিরা আসে ওরকম না, একটু বড়, যেমন আবিদা সুলতানা তখন ছোট্ট ছিল, তারপর আরেকটা বোন আসতো, তারপর শাহাদত হোসেন যে বাজায়, শরৎ বাজায়, ও গান শিখতে আসতো না, মাঝে মধ্যে শরৎটা বগলে করে নিয়ে আসতো। এটা অন্য রকমের প্রোগ্রাম ছিল, একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শেখাতাম, বেশ 10-12 জন ছাত্রছাত্রী এরকম ছিল আর কি। তো কেমন করে যেন মানে অনুষ্ঠানটা হিট হয়ে গেল এবং 2 বছর এক নাগাড়ে চললো। তো তারপরে মন্টু ভাই বললো যে তাহলে আমরা একটু বন্ধ করলাম, যে হ্যাঁ নিশ্চয়ই। তারপরে আবার শুরু হলো, কিছুদিন পরে আবার শুরু করলাম। তারপরে আবার একটু বদলও হলো, যেমন মাঝখানে খানাতুর রহমান সাহেব কিছুদিন শেখালেন, উনিও খুব সুন্দর শেখাতেন। তারপরে কিছুদিন ফিরোজা আপা শেখালেন। তারপরে আবার আজাদ রহমান সাহেবের কাছে ফিরে হলো এবং সেই সঙ্গে আমাকেও। কিন্তু আলটিমেটলি কী হলো, আমি রয়ে গেলাম আর কি ওখানে। আর তারপর যখন ওটা এই স্টুডিওতে চলে এলো, এই বড় কালা স্টুডিওতে, রামপুরায়, তখন আমি বললাম যে তার কিছুদিন আগে আমি অস্ট্রেলিয়া ঘুরে এসেছি, তখন দেখেছি যে তার আগেও লন্ডনের বিবিসিতে দেখতাম এই প্রোগ্রামে, তো ওখানে দেখতাম যে মাপেটস এগুলো ইউজ করে বাচ্চাদের অনুষ্ঠানে। তা থেকে বাচ্চাদের মজা লাগে দেখতে যে কি হচ্ছে, এরা আবার কারা, এরা মানুষের মতো কথা বলে, মানুষের মতো গান করে, কিন্তু আসলে তারা মানুষ না, একটা ইয়ে। তো আমি এসে বললাম, তখন বোধহয় ছিল আমিরুজ্জামান খান সাহেব ছিলেন, আমি বললাম ভাইয়া করি, 2-একটা পাপেট টাপেট লাগাই। মন্টু ভাইও ছিলেন। তা বলে যে ঠিক আছে তুমি গিয়ে, তো আমার ব্রিটিশ ভদ্রমহিলা, ওনার সঙ্গে বন্ধুত্ব ছিল, মিসেস সিলভিয়া মোর্তাজা, উনি বলছেন যে আমি তো পাপেট বানাই, উনি পাপেট শো করে রীতিব, তো কারো জন্মদিনটা বলে উনি পাপেটিয়ারি করতেন। তো আমি বললাম ফিরদৌসী আই ক্যান গিভ ইউ সাম। তো আমি দেখাও, তো আমাকে 2টো দেখালো, একটা মিঠু, একটা মন্টি। এই তো শুরু হলো আমার পাপেট এগুলোকে নিয়ে করে। উনি কিন্তু নাড়াতেন, মজা হতো ওটা, হ্যাঁ মজা হতো। আর তখন আমার বড় ছেলে আর ওই শেখর বলে একটা ছেলে ছিল, নাটক করতো, সিনেমা করতো, ওরা দুজনে মিলে কণ্ঠটা দিত। কিন্তু ওটা সত্যি সত্যি বাচ্চাদের কাছে খুব মজা লাগতো। প্রচুর চিঠি পেতাম আমি, মানে আর মাঝখানে ওই যে আমাদের যে কলকাতায় হাড়ি টাড়ি দিয়ে সামহা ওরা দেখতে পারতো, বা বিটিভি, তখনও তো ওখানে টেলিভিশন আসেনি, তো তখন ওই হাড়ি দিয়ে ওখানে, এবং নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি কুচবিহার পর্যন্ত এই অনুষ্ঠান যেত। হ্যাঁ, কোনো রকম ওই যে কি দিয়ে দেখতো, ওইখান থেকে অসংখ্য চিঠি পেতাম এই অনুষ্ঠানের উপরে। কিছু কিছু ছেলে মেয়ে লিখতো যে ওরা ওখানে আমাকে, প্রথমে কিন্তু আমাকে বাচ্চারা আপা ডাকতো, তারপরে আস্তে আস্তে ওরা বললে আন্টি, তার জন্য আন্টি হবে না, আন্টিটা একটা বিদেশি ডাক, তোমরা খালামণি ডাকো, এইতে খালামণি হয়ে গেলাম আমি। কারণ আমার সত্যি আনন্দ হয় যে আমি জানি না আমি যখন থাকবো না, তাই বাচ্চারা, আমি অনেকের কাছে খালামণি হয়ে হয়তো বেঁচে থাকবো। আপা, আপনার কিছু প্রিয় মানুষ আপনার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, সেগুলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমার মাকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসাবে অনেকেই চেনেন, কিন্তু ছোটবেলা থেকেই দেখে এসেছি যে মা হিসাবে আমাদের প্রতি তার সময় দেওয়ার ব্যাপারে কোনো কমতি ছিল না। এখন যখন আমরা নিজেদের ছেলেমেয়েদেরকে বড় করছি, তখন দেখছি যে কতটা সময় দিতে হয়, এবং তখন অবাক হয়ে যায় যে শত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে কতটা সময় দিতেন। ছোটবেলা থেকেই মানে আম্মার সাথে একটা বন্ধুত্ব ছিল যে সব কথা গিয়ে বলা যেত, সেটা মানে কোনো অসুবিধা হোক বা মজার কিছু, সব কিছু আম্মার সাথে শেয়ার করতাম। আর এখন যেহেতু বিদেশে থাকি, সেহেতু ন্যাচারালি আম্মা আব্বাকে মিস করি অনেক। আমার খুব সৌভাগ্য যে আমি শাশুড়ি হিসেবে আম্মার মতো একজনকে পেয়েছি। আমার বিয়ের পর থেকে আম্মা বলে এসেছেন যে উনি আমার বন্ধু হতে চান, টিপিক্যাল শাশুড়ি হতে চান না। মানে মানুষ হিসাবে বা শাশুড়ি হিসাবে মানে ওনার মতো মানে এর চেয়ে বেশি কিছু কখনোই আমি চাইতে পারি না।
আমি সবচেয়ে নতুন সংযোজন এই পরিবারে। জীবনের বেশ কিছু মোড়েই আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন যে ওনাকে উদাহরণ হিসেবে দেখিয়ে আমাকে বলেছেন যে ওনার মতন করে, ওনার উদাহরণ আসলে ছোটবেলা থেকেই বাবা মার কাছে পেয়ে এসেছি। এই পরিবারে এসে আমি ওনাকে যেভাবে পেয়েছি সেটা হচ্ছে যে ওনার নতুন যেই ব্যক্তিত্বটা আমি দেখতে পেয়েছি যে উনি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ, খুব হইচই করতে পছন্দ করেন। বিশেষ করে ওনার নাতি নাতনিরা আসার পরে উনি যেভাবে করে মানে এটা যেন একটা নতুন ব্যক্তিত্ব। এত বড় একজন মানুষের পেছনে যে এত সাধারণ একজন মানুষ লুকিয়ে আছেন, তো এই জিনিসগুলো আসলে আমি দেখে খুবই আপ্লুত হয়েছি। এখন যে আপনি একাডেমি করেছেন আপনার আব্বার নামে, আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমি, এখানে কি মূলত বাচ্চাদেরই শেখানো হয় নাকি না বড়রাও শেখে? আসে না আমার কাছে ছোটগুলোই আসে। ছোটরাই আমি কি করে, আমি চাই, আমার একটা ইচ্ছে যে বিশেষ করে এই কম্পিটিশনগুলো দেখে দেখে আমার মনে হচ্ছে যেটা আছে যেটা সবাই খুব ভালো গায়, সবাই খুব ভালো জানে মোটামুটি, এদেরকে আমার একটা গ্রুমিং যেটা বলে আর কি, ফিনিশিং ক্লাস যেটা বলে, সেইটা কিন্তু অনেকের নেই জানেন। মানে গানের প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা, ইন্টোনেশনের ব্যাপারটা, এটা কিন্তু কিছুটা আপনি আবৃত্তি করেন, আপনি নাটক করেন, আপনি বুঝবেন যে একটা ইন্টোনেশনের ব্যাপার আছে, সে যে কোনো ভাষাতেই হোক। গানের ব্যাপারে কিন্তু ঠিক তাই আছে, প্রত্যেকটা গানের কথার উপরে আপনি কথাটা মানে বুঝে সেইটার উপর যেটা ঝোঁক দিতে হবে, প্রত্যেকটা সিলেবেলের উপরে কিন্তু ঝোঁকের ব্যাপার আছে। আর এক্সপ্রেশন, যখন আপনি একটা আনন্দের গান গাইছেন সেটার একটা এক্সপ্রেশন, দুঃখের গানের এক্সপ্রেশন, মজার গানের একটা এক্সপ্রেশন, এই জিনিসগুলো বাচ্চাদেরকে বুঝতে দিতে হবে। এবং তখন আমার মনে হয় যে বড় ছেলেমেয়েরা যদি আসতো, আমি এগুলো ওদেরকে বোঝাতে পারতাম। আর বাচ্চাদের অত বোঝানো যায় না, গানটা ওরা এনজয় করে গাক, সেটাই মেইন। কিন্তু বড়দের যখন দেখি ওরা কম্পিটিশনগুলোতে যায়, তখন যেটা আমি ফিল করি যে ওদের ওই ফিনিশিংটা নাই। আপনি যে সমস্যাটার কথা আপনি শুরুতেই বলেছিলেন যে ক্লাসিক্যাল, আমাদের এখানে তো সেই চর্চাটা তো কি আগের তুলনায় কমে গেছে না? একদম নেই, একেবারেই নেই বলতে হবে। কি শেখানোর মানুষ নেই নাকি শেখানোর মানুষ নেই, সেটাই দুঃখ যে শেখানোর মানুষ নেই। আর দু একজন হয়তো বা আছেন, ঢাকার বাইরেও কিন্তু অনেক গুণী লোক আছেন, নেই বললে ভুল বলা হবে। ঢাকার বাইরে চিটাগং বা খুলনা বা যশোর যে থাকতে পারেন ভালো ভালো সঙ্গীতজ্ঞ, তো তাদেরকে আমরা তো পাচ্ছি না সবসময়, বা তাদেরকে আমরা ফোরফ্রন্টে আনছি না। সেটাও কিন্তু আমাদেরই দায়িত্ব, মিডিয়ারও কিছুটা দায়িত্ব যে বাইরের শিল্পীদেরকে সামনে এনে বসানো। আর দর্শকদেরও আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে। আমরা যদি তাদেরকে ধুমধাড়াক্কা দিয়ে ঠান্ডা করে রাখি, আপনি দেখবেন প্রত্যেকটা চ্যানেলে, আমি বলবো প্রত্যেকটা চ্যানেলে আমরা এই পপ গানকে, আমার কিন্তু পপ গানের এগেনস্টে কোনো গ্রাজ নেই, আমার এই গ্রাজ মিডিয়ার এগেনস্টে। তারা কিন্তু যত যত্নবান এই গানগুলোর ব্যাপারে, তত যত্নবান কিন্তু পল্লী সঙ্গীতের ব্যাপার নয়, ক্লাসিক্যালের ব্যাপারে একেবারেই যত্নবান নয়, এবং নজরুল সঙ্গীতের ব্যাপারে, রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে নয়, আমি বলতে চাই। তো আপনি তো সমস্যাগুলোর কথা বললেন, তো আমরা নিশ্চয়ই যারা অনুষ্ঠান দেখছেন এদের মধ্যে অনেকেই থাকবেন যারা এইসব নিয়ে ভাবনা চিন্তা করেন। হয়তোবা সামনে আমরা কিছু আলো দেখতে পাবো, কারণ আসলে এই গানের জায়গাটিতে যদি ক্লাসিক্যাল গানটিকে ফিরিয়ে আনা না যায়, তাহলে আমাদের গানের ভবিষ্যৎটা তো একটু অন্ধকারই মনে হয়। তো আপনি তো গান করেই যাচ্ছেন, কিন্তু গানের অ্যালবাম বার করবেন কি শিগগিরই? বা আমার কিছুদিন থেকে একটু গলাটা সমস্যা করছে, তো যদি ঠিক হয়ে যায় তাহলে তো আমার খুব ইচ্ছে আছে কিছু কিছু গান করার, যেগুলো আগে করতে পারিনি। কারণ এখন তো অ্যালবাম না করে রেখে গেলে আর তো কিছু থাকবে না আর কি, তো করার ইচ্ছে আছে। দেখি আল্লাহ যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই হবে, করব। তো আমাদের তো প্রায় সময় শেষ হয়ে আসছে, এবং অনেক শুভেচ্ছা আপনার প্রতি, এবং আপনি ভালো থাকবেন এবং আপনি গানের জগতে আরও অনেক অবদান রাখবেন, এটি আমাদের সবার পক্ষ থেকে প্রত্যাশা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর দেশ টেলিভিশনের সমস্ত কলা কুশলী এবং শ্রোতা দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, প্রীতি, এবং আশা করি আপনারাও ভালো গান শুনতে থাকবেন এবং ভালো গানের মর্যাদা দেবেন, এবং সেই সঙ্গে আপনারা উৎসাহ দেবেন যাতে শিল্পীরা সত্যি সত্যি ভালো গান গায়। ধন্যবাদ আপা। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। এতক্ষণ কথা বললাম আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী ফেরদৌসী রহমানের সঙ্গে। আমরা গায়ে মনোবাক্যে প্রার্থনা করছি তিনি দীর্ঘজীবী হন এবং আমাদের সঙ্গীতের জগতে আরও অনেক অবদান রাখুন, এবং যে অপূর্ণতা তার মধ্যে আছে সেই অপূর্ণতাটা যেন পূর্ণতা পায়, সেটাও আমরা কামনা করছি। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।